কবিতা লিখতেন, আমারই অনুরোধে তিনি কলম লেখা শুরু করলেন। মজার কথা, তিনি জিজ্ঞেস করেছেন আমার কলমের নাম কি হবে। আমি বললাম, তুমি তো একটা নষ্ট মেয়ে, তোমার কলমের নাম হবে নষ্ট কলম। সেইভাবেই কিন্তু সে লেখা শুরু করলো, খুবই জনপ্রিয় ছিল। কিন্তু সে চলে গেল নারীর ক্ষমতায়নের চেয়ে বেশি চলে গেল ইসলাম ধর্ম বিদ্বেষী লেখা শুরু করলো। এতে তার বিপদ হবে আমি জানতাম, এবং তাকে বারবার অনুরোধ করেছিলাম যার ধর্ম তার ধর্ম, সেটাই তাকে পালন করতে দাও। আমার এবার এসে গ্রাফিতিতে করতে ভালো লেগেছে, ধর্ম যার ধর্ম তার, দেশটা সবার, এরকম একটা স্লোগান আমি দেখেছি। সেটাই হওয়া উচিত। এই দেশ বাংলাদেশ সবার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার। যাই হোক, দর্শক সেটা বুঝতে পারেনি, এবং শেষ পর্যন্ত কিন্তু আমার লেখার জন্য বা আমার পত্রিকা লেখার জন্য তার এখান থেকে চলে যেতে হয়নি। হয়েছিল কেন? কলকাতা স্টেটসম্যান পত্রিকায় তিনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন। সেখানে ছিল তিনি কোরআন শরীফ উল্টো করে পড়ছেন, টি শার্ট পরা ছিল, সিগারেট খাচ্ছিলেন, এইরকম। সেদিনই আমি বুঝছিলাম তার বিপদ হবে, তাকে পালাতে হয়েছিল। এবং মজার কথা এই যে সে আমার কাছে আশ্রয় চেয়েছিল। আমি তিনি থাকতেও বলছিলাম যে আমার যা হয় হবে, আমি তোমাকে রক্ষা করবো, তুমি চলে এসো আমার বাড়িতে। সে অন্যখানে শেষ পর্যন্ত চলে গিয়েছিল। এবং আমি খুবই শঙ্কিত ছিলাম, যেহেতু তার সঙ্গে বিভিন্ন সম্পাদকের বিভিন্ন সময়ে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সেহেতু আমার নাম কখন না লিখে দেয়, আমি আতঙ্কিত ছিলাম। লিখন কি খন্ডিত খন্ডিত এগুলো বের করা শুরু করলো। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি আমার বিষয়ে কিছুই লেখেননি। আমি আশ্বস্ত হয়েছি যে আমার সঙ্গে তার সম্পর্ক কেটে যাবে না, সম্পর্ক এখন আসবে। ধন্যবাদ তাসলিমা নাসরিন, ধন্যবাদ হুমায়ুন আহমেদ। আপনি অশেষ বড় কাজ করে গেছেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি কিন্তু আপোষ করেননি। এটা হয়তো আপনারা অনেকে জানেন না। তার ক্যান্সার রোগ হয়েছিল, তিনি মৃত্যুর 15 দিন আগে ঢাকায় এসেছিলেন সবকিছু তার ব্যবস্থা এখানে করে যেতে, যাতে তার মৃত্যুর পরে সম্পত্তি বিষয় নিয়ে গোলমাল না হয়। তখন তাকে প্রশ্ন করা হয়েছিল ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বললে কি হয়। তিনি বলছেন আকাশের চুল যেমন নিজের গায়ে এসে পড়ে সেরকমই হয়। এবং তাকে বলা হয়েছিল তার দেয়াল বইটি, তার শেষ বই, সেখানে যেন তিনি কিছু পরিবর্তন করেন, তাহলে আওয়ামী লীগ সরকার তাকে 9 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা ক্যান্সার রোগের জন্য দেবে, চিকিৎসার জন্য। তিনি সেটা প্রত্যাখ্যান করেন। তিনি কিন্তু জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কারোর সঙ্গে আপোষ করেননি। তিনি অত্যন্ত একক একটি ব্যক্তি ছিলেন, লোকজনের সঙ্গে কম মেলামেশা করতেন, লিখতেন এবং মানুষকে পড়তে শিখিয়ে গেছেন। আমরা এই দুজনের কথা আজকে স্মরণ করতে চাই, এবং ভবিষ্যতের কথা আমি বলতে চাই। আমি ঐতিহ্যকে হাত দিয়েছি, তিনি যেন জায়জাদিন থেকে ভালো ভালো লেখাগুলো বের করেন সকল হিসেবে। তিনি একটা কথা বলেন যে জায়জাদিন আসলে একটা ইতিহাস, বাংলাদেশের ইতিহাসে একটা পর্ব। এটা সবগুলো সংখ্যায় তিনি কিন্তু বের করবেন। একটা খণ্ড রবীন্দ্র রচনা বলি বা শরৎ রচনা বলি, যেরকম আছে সেরকম ভাবে তিনি করবেন ভবিষ্যতে। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি, তিনি সেটা করেন। আসলে চাই, আমি কিন্তু ভাবিনি যে জায়জাদিন এরকম হবে অথবা ভালোবাসার দিন এরকম হবে। আমি নিজের খেয়াল খুশি মতো কাজ করে গিয়েছি, জনপ্রিয়তার জন্য বা কোনো পদের জন্য বা কোনো পদকের জন্য আমি কিন্তু দেখিনি। আমাকে পদক অফারও করেছিলেন খালেদা জিয়া বারবার, কিন্তু আমি কিছুতেই নেইনি। যাই হোক, আমি পদকের একটা প্রশ্ন তালের রহমান তুলেছেন, সেখানে জের ধরে আমি আরেকটা বলতে চাই, এটা একটা পদক হলে তো হবে না, স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা দুজনকে দিতে হবে, তাই না? সেটা আপনার মনে রাখতে হবে। তাই নাহলে বাড়ি থেকে তো গৃহ বিবাদ শুরু হয়ে যাবে। বউ তো বললো তুমি কেন পেলে, বা স্বামী বললো তুমি কেন পেলে। তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে, পদক যদি যখন চালু হবে এক জোড়া করতে হবে, সেটাও কিন্তু অন্যরকম আর ব্যাপার হবে। এটা আশা করি যারা পদক প্রবর্তন করছেন তারা এটা মনে রাখবেন। আর সেরাটনে যখন হবে, তখন যদি আমি বেঁচে থাকি, আমাকে যেন তখন ডাকা হয়। ওনার কাছে আমি চাকরির অ্যাপ্লাই করেছি, উনি আমাকে দেবেন বলেছেন প্রয়োজনে। আমি আমি যখন হোটেলের ম্যানেজার ছিলাম,
আমাকে সব, এবং আমি খুব মানে ইন্টারকন্টিনেন্টাল সবচেয়ে খারাপ অবস্থায় আমি ছিলাম। যখন আমি আসি তখন হোটেল কিন্তু খুব খারাপ একটা জিনিস ছিল, মদ, নারী, জুয়া, এইসব মানে হোটেল। হোটেল যে একটা ভদ্রলোকের জায়গা হতে পারে, একটা সাংস্কৃতিক কেন্দ্র হতে পারে, এটা কিন্তু তাদের ধারণা ছিল না। আমি তখন ইন্টারকন্টিনেন্টাল ছিল প্যান আমেরিকানের অধীনে। আমার সঙ্গে আমেরিকানদের সম্পর্ক সবসময় ভালো ছিল, এখনো আছে। আমি তাদের বোঝাতে পেরেছিলাম হোটেলটা হতে হবে একটা সাংস্কৃতিক কেন্দ্র, যেটা আজকে শেয়ারটন করছে, খুব চমৎকার জিনিস করছে। আমার ভালোবাসার দিন বলে নয়, উনি ঠিকই ধরতে পেরেছেন। সাংস্কৃতিক কেন্দ্র হলে লোকে এসে যে এক কাপ চাও খায়, তার তো কিছু আয় হলো হোটেলে। এটা ব্যবসায়িক দিকে আছে, ভালোবাসার দিন হতো না যদি না ব্যবসায়িক দিকে ওটা একটা সফলতা অর্জন করতো। আজকে তাও যে বললাম ঝিনাইদহ বলে 3 কোটি টাকার গোলাপ ফুল বিক্রি হয়েছে। এর আগে আমি খবরে পড়েছিলাম 12 কোটি টাকার ফুল বিক্রি হয়েছে যশোর, খুলনাতে। এই যে ফুলের চাষ করে যে পয়সা পাওয়া যায়, এটাও কিন্তু এদেশের মানুষ জানত না। আমাকে সেই জন্য শাহবাগের লোকে গেলেই ধন্যবাদ দেয় যে আমরা জানতাম ডাল চাল এগুলো করে আয় করা যায়, ফুল চাষ করে যে এত আয় করা যায় আমরা জানতাম না। আপনারা ফুলের দিকে মনোযোগী হবেন, সেটাও কিন্তু তার কারণেই হয়তো হয়েছে। কারণ আমি যখন থেকে প্রথম দেখলাম এবং বুঝলাম তাকে ফুল দিতেই হবে আমার, আমি ফুল চেয়ে পাঠিয়েছিলাম। কোথাও ফুল পাই না, ঢাকা ইউনিভার্সিটিতে ফুল গাছ বলতো মালিরা, ওরা আমাকে ফুল দিল। ওই ফুলের কিন্তু গোড়া কাটা ছিল, তোড়া দিল। তোড়া দেওয়ার মুশকিল হচ্ছে যে হাত ধরে থাকতে হয়, কোথাও তো আমি ফুল গাছ দিয়ে রাখতে পারবে না। তখন তাদের বোঝালাম দেখো কখনো তোড়া করবে না, যত লম্বা হোক ভালো, যে যার মতো কেটে তার ফুল গাছ দিয়ে রাখবে। এটাও কিন্তু তাদের আমি বুঝিয়েছি। সেই থেকে কিন্তু ফুলের তোড়ার বদলে আজকে দেখবেন লম্বা লম্বা সব ফুল আসে, এখানে অবশ্যই ছোট ছোট ফুল রাখা হবে। যাই হোক, এটা আমি জনাব হোসেন মোহাম্মদ এরশাদকে, যিনি আমার উপর অনেক অত্যাচার করেছেন, আমাকে বাইরে থাকতে হয়েছে, মা বাবার মৃত্যুর সময় আমি থাকতে পারিনি, তারপরেও তাকে ধন্যবাদ জানাই। তিনি কিন্তু ফুলকে অনেক প্রাধান্য দিয়েছিলেন আমাদের জীবনে। ফুলের তিনি কিন্তু অনেক পূজারী ছিলেন। তিনি 18টা প্রেম একসঙ্গে করেছিলেন বলে আমি শুনেছি এবং জেনেওছি। কেননা যারা প্রেম করতো তার সঙ্গে, তারা তো স্বামীকে বলতে পারে না, ছেলেকে বলতে পারে না যে আমি দেশের রাষ্ট্রপতির সঙ্গে প্রেম করছি, তাদের সঙ্গে সঙ্গে সঙ্গী নিয়েছি, বলতে পারে? পারে না। কিন্তু আমাকে বলতো, আমাকে নামও বলতো না। একটা ঘটনার কথা বলে দিচ্ছি। আমি একদিন চ্যালেঞ্জ করলাম এক মহিলাকে, আজও তার সঙ্গে আর কথা হয়নি, যে আপনি কি এসএস সাহেবের সঙ্গে আপনার যে ঘনিষ্ঠতা আছে, সান্নিধ্য আছে, প্রমাণ কি? তাহলে আপনি কি প্রমাণ চান? তাই আমি বললাম টেলিফোনে, তখন তো মোবাইল ছিল না। তাহলে কি প্রমাণ চান? সেটা হচ্ছে এই, আমি বলছি ঠিক আছে, আজকে তো মুহিত সাহেব তার বাজেট পেশ করবেন, এসএস সাহেব সেখানে থাকবেন আমি জানি। আপনি আমাকে প্রমাণ দেবেন যে এসএস সাহেব যেখানে আছে কি কাপড় জামা পরে আসবে, সেটা আমাকে বলেন। তখন বললো আপনি বলেন যে আপনি কোন এসএস সাহেব দিনে 4 বার কাপড় বদলাতেন, তিনি 4 রকমের সাফারি করতেন। তিনি খুব শৌখিন ছিলেন, ফেডরোস ট্রেডার্সকেও বানাতেন, আবার ব্যাংককে যিনি স্টেশন ম্যানেজার ছিলেন তার চাকরিটা ওখানে স্থায়ী করার জন্য সে প্রতি সপ্তাহে কিন্তু এসএস সাহেবের সাফারি স্যুট দিয়ে পাঠাতো। তাই আমি বললাম যে ঠিক আছে, আপনি বলুন দিয়ে কি। তখন দেখলাম যে মুহূর্তে যখন বক্তৃতা চলছে, তখন এসএস সাহেব হঠাৎ একদম তার মিলিটারি এডিসিতে কানে কানে এসএস সাহেব কিছু বললো। এসএস সাহেব তখন শ্রোতাদের গ্যালারিতে আছে, এসে গম্ভীর ভাবে উঠে চলে গেল। আমরা তুমি মহা শয়তান, তুমি এখন বাজেট ছেড়ে তুমি হচ্ছে প্রেমালাপ করতে। আমি চুপচাপ আবার আমি অন্য গ্যালারি থেকে দেখছি। এসে চলে গেলেন, আবার গম্ভীর মুখে কিছুক্ষণ করে এসে বসলেন। সেই দিন সন্ধ্যাবেলায় আমার বাড়িতে টেলিফোন আসলো, আপনি খেয়াল করেছেন যে আপনি বলার সঙ্গে আপনার চ্যালেঞ্জ গ্রহণ করে আমি ওটা করেছিলাম, এবং আপনি এটাও চ্যালেঞ্জ দিয়েছিলেন যে কোন রঙের চুল পরে আসতে হবে। আমি যে রঙের বলেছিলাম নীল রঙের, ঠিক সেই রঙের পরে গিয়েছিলেন, তাই না? হ্যাঁ তাই। সুতরাং আপনি সত্যি এসএস সাহেবের সান্নিধ্য রাখেন, আমি খুশি হলাম জেনে। আপনি ভালো থাকেন। তো প্রেম জিনিসটা, ভালোবাসা জিনিসটা, বৈধ অবৈধ, পরক্রিয়া সক্রিয়, সবকিছুই কিন্তু আমাদের জীবনে আছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। যারা পরকীয়া প্রেম করেন না, তারাও হয়তো মনে মনে ভাবেন আহা যদি একটা পরকীয়া প্রেম করতে পারতাম।
আমি একমাত্র গান পেয়েছি যেটা শিবাজি চট্টোপাধ্যায় গিয়েছেন, তুমি অপরের আমি জানতাম তবু তোমাকে ভালোবাসতাম, আমার ফেরার উপায় নেই। এইটাই হচ্ছে কথা, কারো ফেরার উপায় থাকে না যদি এরকম একটা প্রেমে পড়ে যায়। এটাও এক ধরনের প্রেম। তারপরেও আমি বলবো যে শাশ্বত প্রেম সেটাই প্রেম, যে সত্যকার প্রেম, যেটা আজীবন টিকে থাকে, যেটা ধরুন আমার আর ওর মধ্যে আছে।